ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইসমাইল জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি বর্তমান সময়ে ব্যবসায়ীদের চ্যালেঞ্জ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে পেয়েছি ডক্টর মুস্তফা সাজ্জাদ হাসান, এফসিএ, সিপিএ, চার্টার অ্যাকাউন্টেন্ট এবং ফরেনসিক অ্যাকাউন্টেন্ট হিসেবে তিনি কাজ করছেন এবং বর্তমানে তিনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে আছেন প্রাইম ব্যাংক পিএলসি। আমরা আমাদের মাঝে পেয়েছি একজন ব্যবসায়ী তোফায়েল কবির খান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, খান ব্রাদার্স গ্রুপ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা সাম্প্রতিক সময়ে দেখছি যে যারা আসলে ব্যবসা পরিচালনা করছে এবং ব্যবসায়ী হিসেবে যারা আসলে অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আজকে তাদের প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করিয়েছে, তারা অনেকেই বলছে যে তারা খুব বেশি একটা ভালো নেই। তাদের ব্যবসার যে পরিবেশ সহজীকরণ করা দরকার ছিল সেটি তারা এখনো পর্যন্ত পাচ্ছে না, যার কারণে অনেক ব্যবসায়ীদের টিকে থাকা কঠিন হয়ে যাচ্ছে এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেকে ব্যাংক ডিফল্টারও হয়ে যাচ্ছে। একজন ব্যবসায়ী হিসেবে আপনারা কেমন আছেন এবং বর্তমানে ব্যবসা কেমন পরিচালনা করছেন? এই মুহূর্তে আমরা যদি বলতে চাই, আপনার বাংলা ভিশনের পর্দার মাধ্যমে আমরা ভালো নেই, ব্যবসায়ী হিসেবে আমরা ভালো নেই। আমরা অত্যন্ত কঠিন একটা অবস্থা বিরাজ করছি। সেটা হলো যে 2019 সাল থেকে শুরু করে আমাদের কোভিড সিচুয়েশান, তারপরে ইউক্রেন ওয়ার, তারপরে আমাদের 5ই আগস্ট, সব কিছু মিলে আমাদের দেশের যে অর্থনীতির অবস্থা, আমরা অত্যন্ত খারাপ অবস্থায় আছি। আপনি যে কথাটা বলছেন যে উইলফুল ডিফল্টার, কোনো ব্যবসায়ী উইলফুল ডিফল্টার হতে চায় না। সেটা হলো যে তার টোটাল বিজনেসটা যখন স্কুইচ হয়ে আসে তখন তার কোনো আর স্পেস থাকে না, অটোমেটিক্যালি সে উইলফুল ডিফল্ট মানে ইচ্ছাকৃত সে ঋণখেলাপি হয়ে যাওয়া। তো কোনো ব্যবসায়ী তো যে সে তার যে এত জীবনে পরিশ্রম, এত কষ্ট করে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করে সে তো এটা ডিফল্টার হওয়ার জন্য সে চেষ্টা করে না। তারপরেও তার কোনো পথ থাকে না, না থাকার ফলেই সে উইলফুল ডিফল্টার হিসেবে চলে যায়। যাই হোক, আমরা এই ব্যবসায়ী হিসেবে যেটা আমাদের গভর্নমেন্টকে এবং ইয়াকে বলবো যে আমাদের 5ই আগস্টের পরে যে ঘটনাগুলো ঘটছে, আমরা আস্তে আস্তে আশা করছি যে আমাদের বিজনেস অবস্থা ভালো হবে। দেখেন, লাস্ট 3-4 বছর যাবৎ আমরা ভালোভাবে ইম্পোর্ট করতে পারছি না, আমাদের ডলার ক্রাইসিস অবস্থা ছিল, ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে স্কুইচ হয়ে যাচ্ছে। আমাদের স্পিনিং সেক্টর প্রায় 50% স্পিনিং সেক্টর এবং গার্মেন্টস সেক্টর বন্ধ হওয়ার পথে। সেটা হলো ডিউ টু আমাদের জ্বালানি ক্রাইসিসকে আমাদের গ্যাস ক্রাইসিস, আমাদের তৈল ক্রাইসিস, যেটা হলো যে আমরা সঠিকভাবে তৈল কিনতে পারতেছি না, হ্যাঁ, ডিউটিভাবে আমরা দিতে পারতেছি না। আমাদের স্টক যেটা 60 ডেজ রাখার কথা, এটা আমরা 30 ডেজ তেল এই পড়তে আমাদের স্টকে আছে। আর একটা জিনিস দেখে যে আমাদের যে লাস্ট যে গভর্নমেন্ট যে কিছু ম্যাসিভ কিছু ডিসিশান নিয়েছে, সেই ডিসিশনগুলো হলো যে অর্থনীতির জন্য কোনো সুনির্দিষ্ট ভালো পরিস্থিতি ছিল না। আমি যে সেক্টরে কাজ করি, আমি বেশ কয়েকটা সেক্টর নিয়ে কাজ করি। সেই কাজের মধ্যে আমার যেমন একটা সেক্টর আছে, যেমন আমরা বিপিসি তেল পরিবহন করি, আমাদের অয়েল ট্যাঙ্কার দিয়ে আমরা তেল পরিবহন। গভর্নমেন্ট 2016 সালে এসে একটা ডিসিশন নিল যে আমরা এই চিটাগাং থেকে পাইপে তেল আমরা ঢাকাতে পরিবহন করব। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট প্রায় 3,800 কোটি টাকা এক্সপেন্স করেছেন এই তেলটা পরিবহন করার জন্য। কি বলছে টিডিআইতে বলছে যে তেল চুরি হয়। অ্যাকচুয়ালি যে এই ভিতরে এই জিনিসটা যদি কেউ না ঢুকে তাহলে এটা বলবে না যে তেল কীভাবে চুরি হয়। যেমন আমরা বিপিসি থেকে তেল নেই, পতেঙ্গা থেকে তেল নেই একটা জাহাজের মাধ্যমে, আমরা হয়তো 1500 মেট্রিক টন একটা তেল নেই। আমাকে কিন্তু গোদনাইলে এসে, নারায়ণগঞ্জে এসে আমাকে 1500 মেট্রিক টনই বোঝায় দিতে হচ্ছে। যদি আমি না দিই তখন আমার যে টেরিফটা আমি যে মাসে পাচ্ছি সেটা আমার টেরিফটা আমাকে এখান থেকে কেটে দিচ্ছে। তাহলে এখানে কোনো চুরির কোনো কোয়েশ্চেন আসতেছে না। এটা এই যেটা হচ্ছে এটা আমাদের সামাজিকভাবে এবং বিভিন্ন মিডিয়া এবং এতে একটা ভুল পারসেপশন জনগণের মধ্যে আছে যে তারা তেল পরিবহন করে এটা একটা চুরি। একসময় ছিল, এটা ছিল যখন আগে কোনো কম্পিউটারাইজড ছিল না, এখন তো সব কম্পিউটারাইজড অবস্থায় আছে। তো এখানে চুরি হওয়ার কোনো সুযোগ নেই। এখানে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিচ্ছি আপনাকে। আমরা যে এই তেল পরিবহন করার মধ্যে আমাদের বিপিসি চার্টারে যে জাহাজগুলো আছে, সেটার থেকে আমরা বছরে গভর্নমেন্ট থেকে নিচ্ছি 452 কোটি টাকা। 452 সারা বছর আমরা তেল করি করে। হোয়ার ইজ এই পাইপলাইনে 3,800 কোটি টাকার ব্যাংক ইন্টারেস্ট কত গভর্নমেন্টের, এবং এটাকে নার্সিং করার জন্য, এটাকে সেফটি সিকিউরিটি মেজার করার জন্য গভর্নমেন্টের খরচ হবে 712 কোটি টাকা। তাহলে এখানে প্রায় 200 কোটি টাকার মতন এই যে প্রজেক্টটা নেওয়া হলো, হ্যাঁ, এই 200 কোটি টাকা গভর্নমেন্টের নিট লস হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে এই যে তেল পরিবহন করা হচ্ছে, এখানে আমরা যে তেল পরিবহন করছি গভর্নমেন্টের কিন্তু 1 টাকাও ইনভেস্টমেন্ট নেই। এখন এই তেল পরিবহন করার জন্য তাদের অলরেডি 3,800 কোটি টাকা খরচ হয়েছে। আমরা যে তেলটা করেছি, আমাদের গভর্নমেন্ট বলেছে যে তুমি জাহাজ তৈরি করে আমার চার্টারে দাও,
চার্টার করে দেওয়া হলো। আমরা প্রতি বছর চার্টারটা রিনিউ করি, করার পরে আমাদের তেল পরিবহন করার পরে আমরা যেমন জানুয়ারি মাসে তেল পরিবহন করলাম, আমরা এই পেমেন্টটা পাচ্ছি মার্চ এপ্রিলে, 2 মাস তারা আমাদের এই টাকাটা বিপিসি মানে তেলটা টাকাটা ব্যবহার করতে পারতেছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে এই যে আমাদের যে ইন্ডাস্ট্রি যে সুইচ হয়ে যাওয়ার যে বিষয়টা, যে আমাদের গ্যাস স্বল্পতার একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমরা যে এলপিজি ইম্পোর্ট করতেছি, এই যে আমেরিকা থেকে যে আমাদের যে এলএনজি ইম্পোর্ট করার যে একটা বিষয়, লাস্টলি যেটা এক থেকে পাস হলো 673 কোটি টাকার একটা জাহাজের তেল পরিবহন করতে এই একটা করতে লাগবে। তো এটা আনলে হয়তো আমাদের 15 দিন থেকে 20 দিন শুধু আমাদের সাপোর্টিং, যাতে গ্যাসের প্রেশারটা ঠিক থাকে, এটা সাপোর্টিংয়ের জন্য এই তেলটাকে এই এলপিজিটা আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে। হোয়ার ইজ দেখেন আমাদের ভোলাতে, আমরা তো জানছি যে এখন আমরা সবাই জানি বিজনেসম্যান যে আমাদের গ্যাসটা আস্তে আস্তে ফুরিয়ে আসতেছে, হ্যাঁ, আমাদের বিপি এবং আমাদের যে এই বাপেক্সে যে উত্তোলন করার যে প্রক্রিয়াগুলো ছিল এগুলো করা নয়। ভোলার কথা আমরা আরেকটু শুনবো, আমরা একটু তার আগে একটু শুনি যে সাজ্জাদ হাসান, আপনি তো ডিরেক্টলি আসলে ব্যবসায়ীদের সাথে কাজ করছেন এবং ব্যবসায়ীদের কোম্পানিগুলোর অডিট করা এবং তাদের কোম্পানিগুলোর পারফরমেন্স গত কয়েক বছর কেমন গিয়েছে, এখন কেমন গেছে, এবং এবছর যেহেতু সময় শেষ হয়ে আসছে, সো এখন তার আসলে কি অবস্থায় আছে। পাশাপাশি আপনি যেহেতু ব্যাংকেরও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে আছেন, ব্যাংকগুলোর পারফরমেন্সও কিছুটা পরিবর্তন হচ্ছে, তো সব মিলে আপনার কাছে কি মনে হচ্ছে ব্যবসায়ীরা যে এই টিকে থাকতে যে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখান থেকে আসলে উত্তরণের উপায় কি? আসলে আপনারা জানেন যে ব্যবসায়ীদের এই যে দুরবস্থা, এটা কিন্তু শুরু হয়েছে কোভিডের সময় থেকে। কোভিডের সময় থেকে অর্থনীতির উপর একটা চাপ, পরবর্তী সময়ে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ, সব কিছু মিলিয়ে এই চাপটা কিন্তু দীর্ঘ সময় ধরে আছে। পরবর্তীতে যখন সরকার পরিবর্তনের ফলে জানেন যে আমাদের দেশে যে একটা বড় সমস্যা, এটা হলো সরকার কাঠামোর সঙ্গে ব্যবসাগুলো এমনভাবে যুক্ত থাকে যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবসায় একটা সর্বোপরি একটা চাপ তৈরি হয়। সব কিছু মিলিয়ে ব্যবসায়িক যে চাপটা, এটা নিঃসন্দেহে যেমনটা বলছিলেন আমার সহ আলোচক, যে একটা চাপের মধ্যে ওনারা আছেন। আমরা এটা অ্যাডমিট করি যে চাপটাতে ওনারা আছেন, এবং যেহেতু আমি অডিটর হিসেবে কাজ করছি অ্যাজ ওয়েল এজ ব্যাংকের সাথে কাজ করছি, তো আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। তবে প্রথমে আসি যে অডিটের বিষয়টা, যেটা বলা হচ্ছিল যে অডিটগুলোতে কীভাবে ফেস করছে। আমাদের একটা কিন্তু পারসেপশন আছে যে অডিটটাকে আমরা মনে করি যে এটা একটা জিনিস, এটা করতে হবে কমপ্লায়েন্সের জন্য। দ্যাটস ওয়াই অডিটের বিষয়টাকে আমরা ব্যবসায়ী কমিউনিটিতে একটু ইগনোর করা হয়, অর্থাৎ মনে করে যে এটা একটা বাড়তি খরচ, বাড়তি ঝামেলা। কিন্তু এটাকে যদি আমরা একটু পজিটিভলি দেখার চেষ্টা করি, যে অডিটটা যদি আমার বছরে হয়, এবং সে এখন তো জানেন যে অডিটের যে প্রসিডিওর, রুলস, এগুলো কিন্তু খুব ভালোভাবে এটাকে মনিটরিং করা হচ্ছে, এবং আলাদা করে গভর্নমেন্টের একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নামে একটা বডি করা হয়েছে যারা এগুলোর কোয়ালিটিটা আরও দেখছেন। ইন এডিশন আমাদের যে ইনস্টিটিউট আছে তারাও এখন অডিটের বিষয়গুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। সব মিলে অডিটের কোয়ালিটি আমাদের দেশে খুব ইমপ্রুভ করেছে, এটা ব্যবসায়ীরা এখন এগ্রি করছেন। তো আমরা যদি দেখি যে প্রতি বছর আমাদেরকে প্রত্যেকটা কোম্পানিকে 3টা কাজ করতে হবে। মূলত একটা অডিট করাতে হবে, ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, এবং এজিএম করে এজিএমের যে রিপোর্ট আছে, অ্যানুয়াল রিটার্ন আছে, এটা আজিসিতে জমা দিতে হবে। এই 3টা কাজ কিন্তু প্রত্যেক কোম্পানির জন্য ম্যান্ডেটরি। কিন্তু কেন জানি অধিকাংশ কোম্পানি এই 3টা কাজ ঠিক টাইমে করতে চায় না, বাট অনেক দেখা যাচ্ছে যে এটার একটা টাইম লাইন আছে, সেই টাইম লাইনে করতে চায় না, বা বিষয়টাকে ওইভাবে গুরুত্ব দিয়ে দেখে না। তো আমি প্রথমেই এটা একটু বিজনেস কমিউনিটিকে একটু বলবো আপনাদের মাধ্যমে যে এই 3টা কাজ যেহেতু আমাদের আইনগতভাবে ম্যান্ডেটরি, এবং এই 3টা কাজের সঙ্গে আমাদের ব্যবসায়িক যে পারফরমেন্স, আমাদের ইভ্যালুয়েশন, এগুলো সংযুক্ত। এই জন্য আমরা এই কাজটা একটু আন্তরিকতার সাথে করব। এবং আমরা যারা অডিট করি, আমরা কিন্তু শুধু অডিট করি না, আমরা কিন্তু একটা বিজনেস কমিউনিটির জন্য বা আমাদের যারা ক্লায়েন্ট আছে তাদের জন্য কিন্তু আমরা কনসালটেন্ট হিসেবে কাজ করি। আমরা যখন অডিট করি তখন অনেকগুলো প্রবলেম আমরা আইডেন্টিফাই করি, আমরা টাইম টু টাইম আমরা ম্যানেজারের সঙ্গে বসে বলি। আপনারা মনে করছেন যে যেহেতু ডিভিসি ফেলতে হয় এবং অডিটরের সংখ্যা যেহেতু কম, সেহেতু অডিটরের সংখ্যা বাড়িয়ে যদি এই ব্যবসায়ীদের খরচটা কমানো যায়, তাহলে ব্যবসায়ীরা তাদের এই যে খরচের হিসাবের কথাটা বলছে অনেকের জন্য বার্ডেন হয়ে যাচ্ছে, সেটি অনেকাংশে কি কমানো সম্ভব? আচ্ছা, আমি একটু অডিট ফি এর খরচটা এবং সংখ্যার কথা বলি। সংখ্যাটা যেটা আছে এটা পর্যাপ্ত, যে অডিটর আছে আমাদের দেশে, যেই বিজনেসের যে সাইজ এবং যে রেভিনিউ বা অডিট ফি যে ওভারঅল মার্কেট, সেই অনুযায়ী আমাদের যথেষ্ট অডিটর আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ফির বিষয়ে যেটা হয়েছে, 2016 সালে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস আইসিএবি একটা ফি প্রেসক্রাইব করেছিল, সেটাতে কিন্তু অনেক বেশি ফি ছিল। কিন্তু প্র্যাকটিক্যালি মার্কেটে যেহেতু আমরা যাদেরকে অডিট করি, যাদেরকে আমরা অডিটই বলি, তাদের বেশিরভাগ হলো স্মল অ্যান্ড মিডিয়াম
মিডিয়াম এন্টারপ্রাইজ অথবা ভলিউমের দিক থেকে ওই ক্যাটাগরিতে পড়ে যায়। সে কারণে কিন্তু ওই ফিটাও মার্কেটে এক্সিস্ট করছে না, এটা থেকে অনেক কম ফি দিয়েই কিন্তু অডিটর অডিট করছে, কারণ অডিট করাটা কিন্তু তাদের একটা কমিটমেন্ট সোসাইটির প্রতি। কারণ আমি যদি যেমন অডিট হিসেবে যদি আমি বলি আমি অডিট না করলে ট্যাক্স রিটার্ন সাবমিট হবে না, আমি অডিট না করলে বিজনেসের অন্যান্য যে কমপ্লায়েন্সগুলো মিট হবে না, ব্যাংক লোন আসবে না, এই যে ওভারঅল সিস্টেমের সঙ্গে আমার অডিটটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে আমাদের চার্টার অ্যাকাউন্টেন্টদের একটা কমিটমেন্ট আছে যে আমরা চাই যে অডিট অ্যাক্টিভিটিসটা ভালোভাবে চলুক এবং আমরা যাতে ভ্যালু অ্যাডেড সার্ভিসটা দিতে পারি। অডিটের পাশাপাশি বিজনেস কমিউনিটি হাউসগুলোকে আমরা যাতে আরও পরামর্শ দিয়ে কমপ্লায়েন্সের দিকে আরও উদ্বুদ্ধ করতে পারি, এটা নিয়ে কিন্তু আমাদের একটা কমিটমেন্ট থাকে, পেশাগত কমিটমেন্ট আমাদের আছে চার্টার অ্যাকাউন্টেন্টদের। আর আরেকটা বিষয়, ব্যবসায়িক ইয়েতে কমিউনিটির যেটা দায়িত্ব বা যেটা করলে আর একটু ভালো হতে পারে, এটা হলো যে ওনারা আমাদেরকে আরও বেশি যদি এঙ্গেজ করে ওনাদের কাজের সঙ্গেও, আমাদের পরামর্শগুলো যদি আরও বেশি ওনারা নিতে চায় বা নেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু এই টু ওয়ে কমিউনিকেশনটা ভালো হলে আমাদের ওভারঅল কমিউনিটি এবং কমপ্লায়েন্সটা ভালো আসবে। যেটা আপনি বলছিলেন যে ব্যাংকিং সেক্টর যেটা হয়, আপনি জানেন যে ব্যাংক কিন্তু এটা প্রাইভেট ব্যাংক হোক আর সরকারি ব্যাংক হোক, ব্যাংকগুলো কিন্তু একটা কমপ্লায়েন্সের মধ্যে দিয়ে চলে, এটার মূল অ্যাসেটটাই হলো কমপ্লায়েন্স। এখানে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন আছে, ব্যাংকিং কোম্পানি আইন আছে, এবং ব্যবসায়ীদেরকেও কোম্পানি আইনের বিভিন্ন কিছু মেনটেন করেই সব কিছু মিলেই কমপ্লায়েন্সটা মিট করতে হয়। এখন এই জায়গাটা যেটা হারমোনিটা নষ্ট হয়ে যায় অনেক সময়, কেমন হয় যে ব্যবসায়ীরা হয়তো লোন নিচ্ছে, কিন্তু লোন নেওয়ার পর লোনটাকে নার্সিং করার জন্য বা এটা প্রপার অ্যাকাউন্টেবিলিটি করার জন্য যে বিষয়টা আছে সেটা হয়তো ওইভাবে করে উঠছে না, বা ব্যবসায়িক চাপের কারণে অনেক সময় দেখা হয়তো যেটা বলছিলেন, কোনো ব্যবসায়ী কিন্তু চায় না যে সে লোন ডিফল্টার হোক বা কোনো একটা ঝামেলায় পড়ুক, বরং প্রত্যেকেই চায় যে তার ব্যবসা উত্তর বৃদ্ধি পাবে, সমৃদ্ধির মধ্যে আসবে। কিন্তু এখানে মূল সমস্যাটা যেটা হয় এটা হলো আমরা অনেক জায়গায় দেখেছি যে ব্যবসায়ীতে এই যে আমরা যে একটু করে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বিজনেস, আপওয়ার্ড বিজনেস লিঙ্কেজ বিজনেস, এই দুটো জায়গায় হারমোনিটা হয় না। দেখা যাচ্ছে যে একজন বিজনেসম্যান একটা জায়গায় এক্সপার্টাইজ, কিন্তু উনি এমন কিছু ইন্ডাস্ট্রি করে ফেলছে যেটাতে ওনার এক্সপার্টাইজ নাই, বা ওনার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা বা গড়ে যে জায়গায় আছে এই জায়গায় ইনভেস্ট না করে উনি একটা আনইভেন একটা জায়গায়, যে জায়গাটাতে ওনার এক্সপিরিয়েন্স নাই, সেই জায়গাটায় গিয়ে উনি হয়তো ইনভেস্ট করে ফেলছে, করে ওভারঅল গিয়ে ব্যাংকের ইনস্টলমেন্ট সার্ভ করতে পারছে না, একটা সময় গিয়ে ডিফল্টার হয়ে যাচ্ছে। তো এখানেও কিন্তু চার্টার অ্যাকাউন্টেন্ট ইনভলভমেন্ট দরকার। যখন আমি কোনো এক্সপানশনে যাব, আমাকে অবশ্যই একজন এক্সপার্টের সঙ্গে কথা বলে দেখতে হবে যে আসলে এই এক্সপানশনটা আমার জন্য কতটা সুইটেবল, আমার যে এক্সিস্টিং যে অভিজ্ঞতা আছে, আমার ম্যান পাওয়ার আছে, আমার ক্যাপাসিটি আছে, আমার নলেজ আছে, আমি এতদিন ধরে যেই সুনামটা অর্জন করেছি, যেই অভিজ্ঞতাটা নিয়েছি, এটার সঙ্গে নতুন বিজনেসটা কেমন করে যাবে, এই বিষয়গুলোতে আমার মনে হয় আমাদের যারা চার্টার অ্যাকাউন্টেন্ট সন্ন্যাসী পেশাদারি কমিউনিটি যারা আছে তাদের সঙ্গে যদি ব্যবসায়ীদের মেলবন্ধনটা ভালো হয়, তাহলে মনে হয় উত্তরোত্তর আমরা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে যেতে পারবো। বিরতির পর আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মেলার অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মেলার অনুষ্ঠানে। যেমন করে আপনি বলছিলেন এবং আমরা দেখছিলাম যে যেটি বললেন যে আসলে বেশি বেশি করে চার্টার অ্যাকাউন্টেন্টদের সাথে যদি আপনারা আরও বেশি যোগাযোগ রাখেন তাহলে কমপ্লায়েন্সের দিক থেকে আরও বেশি ইজি হবে কাজগুলো করা। কিন্তু আমরা দেখছি যে এই যে গভর্নমেন্ট কিন্তু কয়েক দফায় ট্যাক্সের সময় বাড়িয়েছে এবং অনেকেই কিন্তু ট্যাক্স দিতে পারে না, এই ট্যাক্স ডিফল্ট হয়ে যাচ্ছে, এবং ব্যবসায়ীরা বলছে যে তাদের হাতে ফান্ড নেই, তারা তো কোম্পানি টিকিয়ে রাখতে পারছে না, তারপরে আয়কর দেয়া, এবং যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে কাজ করছেন তাদের অনেক ম্যানুফ্যাকচারিং ইউনিট বন্ধ হয়ে গেছে, কর্মচারীরা দেখা যাচ্ছে যে তাদের জব থাকছে না, যার কারণে তারাও কিন্তু এখন একটা বড় বিপর্যয়ের মধ্যে চলে গেছে। এবং আপনি আরেকটা বিষয় তুলে ধরেছেন, সেটি হচ্ছে গ্যাসের প্রবলেম। গ্যাসের প্রবলেমের কারণে কিন্তু প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, প্রোডাক্টিভিটি কমে গেলে টাইমলি কিন্তু এক্সপোর্ট করা যাচ্ছে না, কারণ যেই অর্ডারটা যেই টাইমে এসছিল সেই অর্ডারটা টাইমলি দেওয়া যাচ্ছে না। এখন পুরোটাই কিন্তু একটার সাথে একটা লিঙ্ক, একটা না হলে কিন্তু সার্কেলের মধ্যেই কিন্তু সবাই পড়ে যাচ্ছে এবং ফাইনালি এফেক্টেড হচ্ছে অর্থনীতি। তো এমন একটা জায়গায় আমরা আছি, অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে আপনি কি সরকারের কাছে কোনো পরামর্শ দিবেন যে কোন কোন জায়গায় এই ইন্টার্ম গভর্নমেন্ট আপনাদেরকে যদি এখন সহযোগিতা করে তাহলে কিছুটা হলেও ব্যবসায়ীরা আপনারা স্বস্তি পাবেন এবং ব্যবসাগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? অবশ্যই সরকারের কাছে আমাদের আবদার হলো যে, যেমন দেখেন আমাদের যে লাস্ট যে আমাদের যে ফিনান্সিয়াল একটা স্ক্র্যাপ হয়েছে বাংলাদেশে, যে জায়গায় সবাই যে অ্যাওয়ারনেস হয়েছে যে অমুক কোম্পানি 2 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, অমুকে 1 লক্ষ কোটি টাকা নিয়েছে, ওভারঅল যে আমরা যারা ধরেন এরকম হয়েছে কয় পার্সেন্ট, 1 to 2% হয়েছে টোটাল বিজনেসের।
আর আমরা যারা 98% যারা আমরা অ্যাজ ওয়েল এস জেনারেল বিজনেসম্যান অথবা আমরা ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছি, সাধারণ ব্যবসায়ী আছে, আমরা কিন্তু কেউ ব্যাংক থেকে কোনো এখন এই মুহূর্তে কোনো ফ্যাসিলিটি পাচ্ছি না। আপনি যে কথা বলছেন যে আমরা ইন্ডাস্ট্রিগুলো যে ছোট ছোট আকার, এই যে আমরা যেমন প্রোডাক্টিভিটি যদি আমরা না বাড়াইতে, প্রতিটারই তো একটা স্কেপ করা থাকে যে আমি এত প্রোডাকশন করলে পরে, আমি এতটুকু করলে পরে আমার একটু ব্রেক ইভেনে আসবে প্রোডাক্টটা। এখন গ্যাসের স্বল্পতার জন্য আমরা এটা পাচ্ছি না, ফিনান্সিয়ালি সাপোর্টিংয়ের জন্য আমরা পাচ্ছি না, আমরা ব্যাংক থেকে কোনো ফান্ড বরোয়ার করতেছি না, নতুন করে কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে না, কর্মসংস্থান কিন্তু হচ্ছে না, ডে বাই ডে স্ক্রুচ হয়েছে। কর্ম যখন স্ক্রুচ হয়ে যাবে, দেশে দেখা যায় আনইউজুয়াল চুরি ডাকাতি রাহাজানি এগুলো কিন্তু বেড়ে যাবে। এবং আমরা যারা ব্যবসা করি, আসলে ব্যবসাটা তো বাংলাদেশের মতন একটা জায়গায় ব্যবসা করতে আমাদের 53 বছর পরে, 54 বছর পরে আমরা যে কতটুকু কষ্টে আছি, আপনারা যদি আমাদেরকে এই বিষয়ে যদি 1-2 ঘন্টা সময় দেন, তাহলেও আমরা কষ্ট বলে শেষ করতে পারবো না। কারণ সত্যি আমরা খুব একটা, আমরা কোনো সেফটি সিকিউরিটি নিয়ে ব্যবসা করতে পারি না। বিভিন্ন এজেন্সি, বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্নভাবে আমাদেরকে, হ্যাঁ, বিভিন্নভাবে পলিটিক্যাল সমস্ত কিছু মিলে আমরা কিন্তু অনেক চাপের মধ্যে থাকি। মনে করি কি সাধারণ মানুষ অথবা আদার যে লোকেরা, যে ব্যবসায়ীরা তো ব্যবসা করতেছে লক্ষ লক্ষ কোটি টাকা এই তারা পাচ্ছে। একটা স্ট্যাটিস্টিক্স আপনাকে দেই, আমরা 37% ট্যাক্স দিচ্ছি, 15% ভ্যাট দিচ্ছি, সব কিছু ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছি 15%। যে দেখেন লাস্টলি যে গভর্নমেন্ট যে কাজটা, এই নতুন গভর্নমেন্ট যে সে যে আমাদের হঠাৎ করে যে আমাদের ইন্টারেস্ট রেটটা 3 থেকে 4% বাড়িয়ে দিল, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বার্ডেন। টোটাল ক্যালকুলেশন করে আমরা দেখা যাচ্ছে যে সমস্ত জিনিস ব্যাংকে মর্গেজ করে, আমার ওয়াইফ পর্যন্ত ব্যাংকে মর্গেজ করা, আমার স্ত্রী এই সন্তান পর্যন্ত ব্যাংকে মর্গেজ করা, কীভাবে যে আমাদের এই যে লেটার অফ গ্যারেন্টির মধ্যে তারা সিগনেচার করে রাখছে, ইনডাইরেক্টলি তারা কিন্তু মরে যায়। আমি ডিফল্ট করলে আমার ওয়াইফ, আমার সন্তান, তারাও কিন্তু দে আর লায়েবল। তো সেই সিচুয়েশনে আমরা কিন্তু 1% প্রফিট করতে পারি কিনা। আজ থেকে 15 বছর আগে আমাদের এফবিসিআই প্রেসিডেন্ট আজাদ ভাই বলেছিলেন যে তোমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে দেখো, সমস্ত বাদ দিয়ে তোমরা 1% তোমরা কি 2% তোমরা রাখতে পারো কিনা। আরেকটা জিনিস, যে গ্যাসের যে কথাটা আমি বললাম কিছু আগে, যে বললাম আমাদের যে বোলাতে যে গ্যাসটা আছে, বোলাতে তো কোনো ইন্ডাস্ট্রি নেই বেসিক্যালি, এবং ইন্ডাস্ট্রি হওয়ার মতন ওখানে কোনো এনভায়রনমেন্ট নেই, কারণ কমিউনিকেশন একটা বিশাল। আমরা যদি গভর্নমেন্ট এটাকে একটা প্রায়োরিটি প্রজেক্ট হিসাবে ডেভেলপ করি, চায়নাকে দিয়ে যদি 1-2 বছরের ভিতরে যদি ভোলা থেকে যে গ্যাসটা আমরা যদি এটা এনে আমাদের ন্যাশনাল গ্রিডে, যে আমাদের টঙ্গী, গাজীপুর, হ্যাঁ, নরসিংদী, মানে নারায়ণগঞ্জ, ঢাকাতে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একটা হাব আছে, ওখানে যদি আমরা গ্যাসটা সংযোগ দিতে পারি, তাহলে যে আমাদের প্রতি বছর যে 10 থেকে 12 হাজার কোটি টাকা বা এলএনজিতে যে আমাদের এক্সপোর্টে চলে যাচ্ছে, এই টাকাটা কিন্তু আমাদের সেভ হবে। হয় যে প্রজেক্ট কস্ট আমি যতটুকু শুনেছি বিশেষজ্ঞতে 8 থেকে 10 হাজার কোটি টাকা লাগবে এই পাইপলাইনটা করতে। তো করলে পরে দেখা যাচ্ছে যে এই গ্যাসটা যদি আমরা 29 বছর চালাতে পারবো, বোলার যে গ্যাসটা আছে এটা 29 বছর, বিবিয়ানা অলমোস্ট শেষের দিকে চলে যাচ্ছে। তখন আমরা যদি এই গ্যাসটা যদি না পাই, আমরা যদি জ্বালানি সাপোর্ট না দিতে পারি, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি তো এক্সপান্ড হওয়ার কোনো সুযোগ থাকবে না, এবং আমরা ডে বাই ডে আমরা একটা স্কুইচের মধ্যে। আর ইন্ডাস্ট্রিয়ালের যদি ডেভেলপমেন্ট, আমরা জিডিপি যদি ভালো না পড়তি, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ যদি না থাকে, ইকোনমিক গ্রোথ যদি না থাকে, তাহলে দেশে তো আনরেস্ট ক্রিয়েট হবেই। এবং আমরা যে মধ্যম আয়ের দেশের দিকে যে যাওয়ার যে একটা প্রসিডিউর আছে, সেটা আমরা মুক্তব্যে পড়বো। সেই ক্ষেত্রে আমরা তো দেখছি যে ট্যাক্সের একটা বার্ডেন আছি, আবার ভ্যাটেরও আমরা দেখলাম যে অলরেডি কিন্তু সেটা নিয়ে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে। তো আপনারা যারা ব্যাংকের সাথে সরাসরি কাজ করছেন, আপনারা দেখছেন যে ডলার ক্রাইসিসের কারণে এলসি করাও অনেক সময় ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে ব্যবসায়ীদের পড়ে যাচ্ছে। তো এমন সিচুয়েশনে যারা বাইরের মার্কেটের সাথে কাজ করছে, তারা কিভাবে আসলে এই ক্রাইসিস থেকে উত্তরণ করতে পারবে, বা বাংলাদেশ ব্যাংক কি তাদের জন্য বিশেষ পরিস্থিতিতে বিশেষ কোনো সিদ্ধান্ত নিবে কিনা বা প্রয়োজন আছে কিনা? আসলে জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কিন্তু কিছু ইনিশিয়েটিভ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে বিভিন্ন ব্যাংকে এমন একটা নির্দেশনা দিয়েছে যে যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন কারণে, কোভিড এবং কোভিড পরবর্তী যে রিসেশন হয়েছে সেটার কারণে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের একটা তালিকা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক সবগুলো ব্যাংকে করতে বলেছেন এবং সবগুলো ব্যাংক করছে। তো এখন সমস্যাটা যেটা হয়ে যায় যে এখানে আমাদের যে একটা টেন্ডেন্সি হয়ে যায় যে কারা সত্যিকার ক্ষতিগ্রস্ত, কারা ইচ্ছাকৃত ক্ষতিগ্রস্ত, এই দুইটার মধ্যে কিন্তু আমরা যখন সীমা টানতে যাই তখন আমরা অনেক ঝামেলায় পড়ে যাই। কেন যাই? কারণ ব্যবসায়ীদের একটা বড় অংশ কিন্তু তারা চায় যে ব্যবসা করবে, ব্যাংকের থেকে ঋণ নেবে, ঋণ পরিশোধ করবে, ব্যবসা আরও বড় করবে। বাট মুষ্টিমেয় কিছু অংশ যেটা বলছিলেন যে তারা হয়তো এই পুরো ঋণ কাঠামোটা, ব্যাংকিং কাঠামোটাকে ইউজ করে তারা হয়তো দেখা যাচ্ছে যে অন্য অন্য কাজ করছে, যেটা আসলে আমাদের মূল অর্থনীতির মধ্যে কোনো কন্ট্রিবিউশন করছে না, বড় অর্থনৈতিক ওনারা টাকা ব্যাংক থেকে বড় করে দেশ থেকে পাচার করে দিচ্ছে অনেকটা। তাই তো এখন এই যে টোটাল সিস্টেমের মধ্যে
এখন ভালো খারাপ এটা বের করা খুব কঠিন হয়ে পড়েছে। তারপরও বাংলাদেশ ব্যাংক উদ্যোগটা নিয়েছে এবং ব্যাংকগুলো কাজ করছে, আশা করছি যে বিষয়টার উত্তরণ ঘটে যাবে। তবে ওভারঅল যেটা হচ্ছে যে আমাদের ব্যবসায়িক অঙ্গনে যেটা আমরা দেখতে পাচ্ছি, ব্যাংকার হিসেবে বলেন অথবা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট হিসেবে বলেন, যে আমাদের কিন্তু বিনিয়োগের যে হারটা এটা কমে যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একদম হচ্ছেই না, বিদেশি বিনিয়োগ তো একদম নেগেটিভ বলা যায়। এগুলো কিন্তু খুব মারাত্মক একটা ঝুঁকিতে আমাদেরকে ফেলবে। আমাদের বড় একটা জনশক্তি এখনো বেকার, আমাদের অর্থনীতির এই চাকাগুলো যদি ঠিকমতো না ঘুরে তাহলে সামনে কিন্তু আমরা বড় সংখ্যক একটা বেকার সংখ্যা নিয়ে আমরা কিন্তু একটা বড় ধরনের ঝামেলায় পড়বো। সেটাকে এখন থেকে অ্যাড্রেস করতে হবে। এবং আরেকটা বড় ঝুঁকি হয়ে গেছে, সরকার পরিবর্তনের পর আমরা যেটা আশা করেছিলাম যে সবকিছু ঠিকমতো চলছে, বাট অনেকগুলো বিজনেস সেক্টরকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু কোনো সলিউশন না। কোনো বিজনেসে যদি কোনো ধরনের কারাপশন থাকে, কোনো ওটার স্পন্সররা বা ডিরেক্টররা যদি কোনো ধরনের কারাপশন করে থাকে, ওদের বিচার হবে দেশের প্রচলিত আইন অনুযায়ী। বাট প্রতিষ্ঠানগুলো বন্ধ করা বা ইন্ডাস্ট্রিকে একটা নেগেটিভ ভাইব দেওয়া যে বাংলাদেশের, এবং যেটা আন্তর্জাতিকভাবে এটা এখন ছড়িয়ে পড়ছে, যে অন্যান্য দেশ জানছে যে বাংলাদেশে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, সরকার পরিবর্তনের ফলে কারখানা বন্ধ হয়ে যায় বা কোনো ইন্ডাস্ট্রিকে প্রমোট করা হয়, কোনোটাকে ডিমোটিভ করা হয়। এই যে বিষয়গুলো যখন ইন্টারন্যাশনালি চলে যাবে তখন এই বিদেশি বিনিয়োগ আরও কমে যাবে। তা আমরা আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে একটা বলতে চাই যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্যান্য প্রেক্ষাপটগুলোকে আলাদা করে যদি আমরা আমাদের ব্যবসায়িক অঙ্গনটাকে, আমাদের শিল্প এবং বাণিজ্যের বিষয়গুলিকে যদি একটু আলাদা করে রাখি এবং এগুলোকে যদি আমরা মনে করি যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এক একটা সরকারের কেপিআই, এটা কিন্তু যদিও কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি গোষ্ঠী দ্বারা একটা প্রতিষ্ঠান তৈরি হয়, যখন ইস্টাবলিশড হয়ে যায় তখন কিন্তু এটা জনগণের সম্পত্তি। দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই বিজনেসগুলোকে পলিটিক্যাল দাঙ্গাঙ্গামা থেকে বাইরে করে আনতে হবে এবং পলিটিক্যালি যাই হোক না কেন আমাদের শিল্পগুলো যাতে টিকে থাকে এই বিষয়ে আমাদেরকে একটা টেকসই একটা নীতিমালা নিতে হবে। তো ব্যবসায়ীদেরকে রাজনীতির বাইরে রেখে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো যেভাবে চলমান রাখা দরকার বা চলমান রাখার জন্য যা যা করণীয়, সেটার জন্য অ্যাজ এ ব্যবসায়ী হিসেবে কোনো সরকারের কাছে নির্দেশনা চাইবেন কিনা? অবশ্যই সরকারের কাছে আমরা বিশেষ আবদার রাখবো যে আমরা যারা ব্যবসা করছি আমাদেরকে সেফটি সিকিউরিটি মেজার করে আমরা যাতে সুন্দরভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারি। গভর্নমেন্টের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ওনাদের কাছে আশা রাখবো যে আমরা ব্যবসার জায়গা থাকবে, পলিটিক্সের জায়গা থাকবে, জবের জায়গা থাকবে। একটা জিনিসকে আরেকটা জিনিসের মধ্যে ইন্টিগ্রাল পার্ট করা যাবে না। ব্যবসায়ীদেরকে অন্যান্য দেশে যেমন ক্যাঙ্গারু যেমন পেটে বাচ্চা নিয়ে দৌড়াইলে পরে নিরাপদ থাকে বাচ্চাটা, অন্যান্য দেশে ব্যবসায়ীরা কিন্তু এই ক্যাঙ্গারুর মতন নিরাপদ থাকে। আপনি সিঙ্গাপুরে ব্যবসা করতে যান, দুবাই ব্যবসা করতে, পৃথিবী যে কোনো জায়গায় ব্যবসায়ীদের কিন্তু কোনো ডিস্টারবেন্স নাই। আমাদের যে ডিস্টারবেন্সটা আছে এবং আমাদের যে বিভিন্ন এজেন্সিগুলো এবং ইয়াগুলো সব কিছু মিলেন আমরা একটা হয় কি আমরা একটা বিশাল প্রতিকূলতার মাধ্যমে আমরা ব্যবসাগুলো পরিচালনা করি। গভর্নমেন্টের কাছে আমরা রিকোয়েস্ট রাখবো অন্যান্য দেশের জিনিসগুলা ফলো করে আমাদেরকে সেই সেফটি সিকিউরিটিটা দেওয়ার জন্য এবং আমরা যাতে সুন্দরভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারি। আমরাও আশা করছি ব্যবসায়ীরা যেহেতু অর্থনীতির প্রাণ এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো যেহেতু দেশের স্বার্থে, জনগণের স্বার্থেই কাজ করে যাচ্ছে এবং বেনিফিশিয়ারি যেহেতু জনগণ, সেহেতু ব্যবসায়ীদেরকে বাঁচানোর জন্য সরকারের যত রকম সহযোগিতা দরকার তারা যাতে সেই সহযোগিতাগুলো করে ব্যবসায়ীদেরকে আরও বেশি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে দেয় আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।